আচ্ছা, বাংলা ভূতের গল্প শুনলে ঠিক কি কারণে আমাদের এত ভয় লাগে বলুন তো? মানে শুধু কি অলৌকিক ব্যাপার-স্যাপার নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক ঠেলা আছে? চলুন আজ একটা ক্লাসিক গল্পের ব্যবচ্ছেদ করে দেখি কিভাবে ভয়কে একদম ধাপে ধাপে গেঁথে তোলা হয়। গল্পের শুরুটাতেই খেয়াল করুন কি সাংঘাতিক একটা পরিবেশ। এটা কিন্তু কোনো আকাশ থেকে পড়া ভয় না, একেবারে সত্যি ঘটনা। কলেরা, বসন্তের মহামারী, এই ঐতিহাসিক সত্যিটা গল্পটাকে শুরুতেই এমন একটা বাস্তব হিমশীতল ভিত্তি দিয়ে দেয় যে গা ছমছম করতে বাধ্য। তো এই যে আমাদের আজকের আলোচনা, এতে আমরা ঠিক কি কি দেখব? প্রথমে তো ওই ভুতুরে গ্রামের ব্যাপারটা বুঝব। তারপর দেখব ভয় তৈরির কয়েকটা ক্লাসিক কৌশল, যেমন অভিশপ্ত জায়গা, একজন অজানা পথিক আর সাধারণ ঘটনার আড়ালে লুকিয়ে থাকা ভয়। শেষে দেখব কিভাবে আসল সত্যিটা বেরিয়ে আসে আর ভাবব যে কেন এই গল্পগুলো আজও আমাদের এত টানে। বেশ, তাহলে চলুন গল্পের একেবারে মূলে ঢুকা যাক। মানে বোঝার চেষ্টা করা যাক ঠিক কোন জিনিসটা এই গল্পগুলোকে এতটা হাড়হিম করা বানিয়ে তোলে। আসলে এই গল্পটা অনেকটা একটা ব্লুপ্রিন্টের মতো। মানে এর গঠনটা যদি একবার ধরে ফেলা যায়, তাহলে দেখবেন দক্ষিণ এশিয়ার আরও হাজারটা ভূতের গল্পের মূল কাঠামোটা একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই ব্লুপ্রিন্টের প্রথম আর সবচেয়ে জরুরি অংশটা কি? সেটা হলো গল্পের পরিবেশ। চলুন দেখি কিভাবে একটা সাধারণ জায়গা নিজেই গল্পের একটা ভয়ঙ্কর চরিত্র হয়ে উঠতে পারে। ব্যাপারটা কিন্তু খুব গভীর। মানে ভয়টা এখানে কোনো সুনির্দিষ্ট ভূত বা প্রেতের না। ভয়টা যেন ওই জায়গার মাটির সাথেই মিশে আছে, যার একটা নিজের অভিশপ্ত ইতিহাস আছে। একবার ভাবুন কি অদ্ভুতভাবে এই শূন্যতাটাকে তুলে ধরা হয়েছে। একজন ক্ষুধার্ত ভিখারি যে কিনা বাঁচার জন্য মানুষের কাছে যায়, সে কিনা একটা গোটা গ্রামে একজনও জীবন্ত মানুষ খুঁজে পাচ্ছে না। এই যে অস্বাভাবিক নিস্তব্ধতা, এটাই কিন্তু বিপদের প্রথম সিগন্যাল। এই পয়েন্টগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কারণ এগুলো ভয় তৈরির মনস্তত্ত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত দেখুন, ভয়টাকে মহামারীর মতো একটা সত্যি ঘটনার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের মনের গভীরে থাকা ভয়কে নাড়া দেয়। দ্বিতীয়ত, গ্রামটা নিজেই যেন একটা ফাঁদ, একটা ভিলেনের মতো। আর শেষে গল্পের চরিত্রটাকে একদম একা করে দেওয়া হচ্ছে, কারণ একা মানুষই তো সবচেয়ে সহজ শিকার, তাই না? বেশ, তাহলে অভিশপ্ত জায়গা তো রেডি। এখন প্রশ্ন হলো এই ফাঁদে পা দেবেটাকে। আর ঠিক এখানে গল্পে এন্ট্রি নিচ্ছে আমাদের দ্বিতীয় কৌশল, একজন অনজান আগন্তুক। এই চরিত্রটা কিন্তু আসলে আমাদেরই মতো। আমরা যেমন গল্পের কিছুই জানি না, সেও ঠিক তেমনই অজানা। আমরা যেন তার চোখ দিয়েই একটু একটু করে ভয়ঙ্কর সত্যিটার দিকে এগোতে থাকি। গল্পে দেখুন একদম সরাসরি বলে দেওয়া হয়েছে যে সে কিচ্ছু জানে না, আর এতেই তার অসহায় অবস্থাটা ফুটে উঠছে। সে যাদের কাছে সাহায্য চাইছে তারা যে আসলে মানুষই না, এটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। আর এই না জানাটাই তাকে আরও বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আর ঠিক এখানেই আমরা গল্পের সবচেয়ে ধূর্ত আর অস্বস্তিকর কৌশলটার মুখোমুখি হচ্ছি। মানে যখন ভয় সরাসরি আক্রমণ করে না, বরং খুব সাধারণ একটা রূপ ধরে আমাদের সামনে আসে। এটাই তো সবচেয়ে বড় ছদ্মবেশ, তাই না? ভূতেরা এখানে দাঁত নখ বের করে ভয় দেখাচ্ছে না, বরং তারা খুব স্বাভাবিক জীবনযাপনের অভিনয় করে চলেছে। আর এই অভিনয়টাই বাস্তব আর পরাবাস্তবের মাঝখানে দেয়ালটা একদম ভেঙে গুড়িয়ে দেয়। এখানে একবার দেখুন মায়া আর বাস্তবতার মধ্যে কি সাংঘাতিক একটা ফারাক। যা কিছুকে একদম স্বাভাবিক মনে হচ্ছে, কেউ ভিক্ষা দিচ্ছে, কোথাও শাক বাচ্ছে, জামাই আদর হচ্ছে, তার সব কিছুর আড়ালেই লুকিয়ে আছে একটা হিমশীতল অশুভ উদ্দেশ্য। আর এখানেই লেখকের আসল কারসাজিটা বোঝা যায়। খেয়াল করুন ওই নাকি সুর শব্দটা। সবকিছু স্বাভাবিক মনে হলেও এই ছোট্ট একটা ডিটেলই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোথাও একটা বড়সড় গণ্ডগোল আছে। এই ছোট্ট ছোট্ট খটকাগুলোই আসলে সাসপেন্সটাকে তৈরি করে। তো এতক্ষণ ধরে যে স্বাভাবিকতার একটা অভিনয় চলছিল, এবার সেই পর্দাটা ছিঁড়ে ফেলার সময় হয়েছে। গল্পটা এবার এগোচ্ছে ক্লাইম্যাক্সের দিকে, যেখানে এতক্ষণের জমানো আতঙ্কটা একবারে ফেটে পড়বে। কিন্তু যখন এই মায়ার জালটা ছিঁড়ে যায়, তখন যা বেরিয়ে আসে তা সত্যি কল্পনার বাইরে। আর গল্পকার এবার জামাইয়ের চোখ দিয়ে আমাদের সেই ভয়ঙ্কর সত্যটার সামনে দাঁড় করিয়ে দেন। শুধু একবার দৃশ্যটা ভাবুন, রান্নার মতো একটা অতি সাধারণ কাজ এক মুহূর্তে কি বিভৎস হয়ে উঠল। এখানে স্বাভাবিকতার সব নিয়মকানুন ভেঙে চুরমার হয়ে গেল। আর তখনই আমরা নিশ্চিত হলাম যে এরা কোনোভাবেই মানুষ নয়। এর পরের দৃশ্যটা তো আরও সাররিয়াল। ফিজিক্সের সব নিয়ম যেন এখানে ফেল করে গেছে। একটা হাত পুকুরের এপার থেকে ওপারে চলে যাচ্ছে। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই সত্তাগুলোর ক্ষমতা আমাদের চেনাজানা জগতের অনেক বাইরে।
আর শেষে এই চূড়ান্ত দৃশ্যটা দেখার পর জামাইয়ের মনে আর কোনো সন্দেহই থাকে না। সে পুরোপুরি বুঝে যায় যে সে একদল ভয়ঙ্কর ভূতের খপ্পরে পড়েছে, যাদের কাছে অসম্ভব বলে কিছু নেই। অর্থাৎ ভিখারি যেটা শুধু সন্দেহ করেছিল, জামাই সেটা নিজের চোখে দেখল। মায়ার পর্দাটা পুরোপুরি সরে গেছে আর সামনে এখন দাঁড়িয়ে আছে এক হিমশীতল ভয়ঙ্কর সত্যি। তাহলে এতক্ষণে আমরা গল্পের পুরো গঠনটা মোটামুটি বুঝে গেলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন এই ধরনের গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের এভাবে টানে? এর শক্তিটা ঠিক কোথায়? আমরা তো দেখলামই এই গল্পে ভয় তৈরির একটা নিখুঁত ফর্মুলা কাজ করছে। প্রথমে একটা ঐতিহাসিক ট্র্যাজেডির সাথে ভয়কে মিশিয়ে দেওয়া, তারপর আমাদেরই মতো একজন সাধারণ মানুষকে সেই বিপদের মধ্যে ফেলা, এরপর স্বাভাবিকতার আড়ালে আতঙ্কটাকে লুকিয়ে রাখা, আর সবশেষে সেই আতঙ্ককে তার আসল ভয়ঙ্কর রূপে প্রকাশ করা। আসলে এই গল্পটা তো শুধু একটা ভয়ের গল্প নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় সেই সব গণমৃত্যু, সেই সব মহামারী আর দুর্ভিক্ষের কথা যা একসময় গ্রামের পর গ্রাম শেষ করে দিত। এই গল্পগুলো যেন সেই সব ভুলে যাওয়া ট্র্যাজেডির একটা অলৌকিক আর্কাইভ। তাই পরের বার যখন কোনো ভূতের গল্প শুনবেন, একবার ভেবে দেখবেন এটা শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা আসলে আমাদের ইতিহাসকে মনে রাখার একটা আদিম কিন্তু খুব শক্তিশালী একটা উপায়। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।